বাংলাদেশ, ওটা হলো বাংলাদেশের খেয়া পাতা। এই জমিদার বাড়িটা কিন্তু প্রায় 500 বছর পুরনো। টাকিতে যারা পিকনিক করতে চান তারা কিন্তু এই জায়গাটিকেই বেছে নেন। বিসর্জন সিনেমাটাতে যে জমিদার বাড়ি ইউজ হয়েছিল সেটা কিন্তু এই বাড়িটাই। এখানে বিএসএফ এর নজর চারিদিক থেকে রয়েছে। বিসর্জন সিনেমায় বাংলাদেশের প্লট সাজানো হয়েছিল, মানে এখানে পুরো তাজা মধু পাওয়া যাবে। কম বাজেটেই বেশ কিছু হোটেল পেয়ে যাবে যেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। দেশভাগের আগে হয়তো বিধানচন্দ্র রায়ের বাড়ি ওখানে ছিল। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরে আমরা চলে এসেছি টাকি রোড স্টেশনে। তো যারা বাইরের দর্শকরা আছেন তাদের জন্য বলে রাখি, এই টাকি রোড স্টেশনটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ছে। তো এই যে স্টেশনটা আছে এখানে একটাই প্ল্যাটফর্ম। তো এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো রিজার্ভ করেও পুরো টাকি শহরটা ঘুরে দেখা যেতে পারে। আবার এখান থেকে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে টোটোয় করে আপনারা চলে যেতে পারেন রাজবাড়ি ঘাট, ওখানেও টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকেও রিজার্ভ করে নিতে পারেন পুরো টাকি শহরটা ঘোরার জন্য। এবার টোটোর কি ভাড়া আছে না আছে সবটাই জানাবো, সঙ্গে থাকুন। এখন দেরি না করে ঘুরে আসি। আমরা কিন্তু স্টেশনের বাইরে থেকেই টোটো রিজার্ভ করব। ওই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন ওখানেই হলো টোটো স্ট্যান্ড, ওখান থেকেই আমরা টোটো রিজার্ভ করব টাকি ঘোরার উদ্দেশ্যে। আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। তো এবার টোটো চালকের থেকে ডিটেইলসে টাকি শহরের ট্যুরটা সম্পর্কে জেনে নেব। নমস্কার দাদা, একটু বলুন যে টোটোতে মানে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যান, আগে এটা বলুন। টাকিতে আমাদের 15টা স্পট আছে, এখানে বোটও দেওয়া আছে। আচ্ছা, 15টা স্পট ঘুরতে আপনার 3টে সাইডে ভাগ করা আছে। 300 টাকা করে প্যাকেজ, মোট পড়বে 900 টাকা। গরম শীতকালে আসলে 900 টাকা পড়বে, গরম সময় একটু কম নেওয়া যাবে 800 টাকা। আচ্ছা, শীতকালে 900 আর গরমে 800। আচ্ছা, আপনার যে প্যাকেজটা আছে এটা আলাদা আলাদা ভাবেও ঘোরা যাবে? আলাদা আলাদা ভাবেও ঘোরা যাবে, আলাদা যেমন ঘুরবেন সেরকমই ভাড়া পড়বে। একটা করলে একটার ভাড়া দেবেন, দুটো করলে দুটোর ভাড়া দেবেন, 3টে করলে 3টের ভাড়া দেবেন। আচ্ছা, মানে 3 দিকে ঘোরায় আমি শুনেছি। তো এক একটা জায়গায় কতগুলো করে স্পট পড়ছে? 5টা করে স্পট পড়বে। আচ্ছা, সেক্ষেত্রে কি ভাড়া হচ্ছে? ধরুন একদিকে যাব 5টা স্পট, তাহলে 300 টাকা ভাড়া পড়বে এক সাইডে। আচ্ছা, সেইভাবেই 900 টাকা দাঁড়াচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের টোটো ছেড়ে দিয়েছে। আমাদের প্রথম গন্তব্য রামকৃষ্ণ মিশন আশ্রম। আজকে আমরা যে বেরিয়েছি বেশ গরমই ছিল, ওয়েদার এখন পুরো একদম ভরা গ্রীষ্ম বলা যেতে পারে, কিন্তু ফরচুনেটলি মেঘলা হয়ে গেছে ওয়েদার। টোটোতে করে প্রথমেই নামলাম রামকৃষ্ণ মিশনে। এটা রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম। এই সাইডে একটা স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে রামকৃষ্ণ মিশনের আন্ডারে। আর পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল মন্দির। এখন আরো অনেক রকমের বিল্ডিং এর কাজ চলছে, আওয়াজ আসছে, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ চলছে, বিল্ডিং বাড়াচ্ছে হয়তো। আর এখানে অবশ্যই নির্জনতা বজায় রাখার দরকার আছে, কারণ বুঝতেই পারছেন আশ্রম। আর চারিদিকে পরিবেশটা বেশ শান্ত এখানে। রামকৃষ্ণ মিশন আশ্রম ছেড়ে নেক্সট আমরা গেলাম ফুলেশ্বরী কালীবাড়িতে। এখানে দেখতে পাচ্ছি দুটো বড় বড় গাছ আছে, আর আমার পেছনে যে গাছটা রয়েছে এটা হচ্ছে চাঁপা ফুল গাছ। খুব সুন্দর, অনেক বড়, আর ফুলের গন্ধও বেরোচ্ছে এখানে, পুরো চারিদিকে পড়ে রয়েছে ফুল। এই হলো ফুলেশ্বরী মন্দির। এই মন্দিরের কিন্তু অনেক পুরনো একটা ইতিহাস আছে। এই মন্দির প্রায় 400 বছরের পুরনো মন্দির। আগে নাকি পুজোর সময় এখানে কামান দাগা হতো, এমনকি পাঠা বলি, মোষ বলিও দেওয়া হতো। মোষ বলি এখন বন্ধ হয়ে গেছে, তবে পাঠা বলি এখনো চালু রয়েছে। তো যাই হোক, গল্পটা যেটা সেটা বলি। শোনা যায় যে এখানে নাকি বহুকাল আগে ইছামতি নদী থেকে একটা সুন্দর ডিজাইন করা নকশা কাটা ঘট ওঠানো হয়েছিল, জেলেরা উঠিয়েছিলেন। এবং যেহেতু এত সুন্দর একটা ঘট, সেটা রাজবাড়ির কানে যায়, খবর যায় রাজবাড়ি পর্যন্ত। তো রাজামশাই এই ঘরটা নিজের আওতায় আনার চেষ্টা করে।
অন্যদিকে আবার রাজগিন্নি একদিন স্বপ্ন দেখেন যে এই ঘট যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে কল্যাণ হবে, আর সেই কারণেই এখানে সেই ঘট প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ ইছামতির কুল থেকে পাওয়া সেই ঘটকে এখানে প্রতিষ্ঠা করে স্থাপন করা হয়, পুজো দেওয়া হয়, মন্দির হয়, আর সেই কারণেই এই মন্দিরের নাম হয় কুলেশ্বরী মন্দির। এরপর আমাদের রাস্তায় পড়লো এক পুরনো মস্ত বড় জমিদার বাড়ি। বিসর্জন সিনেমাটাতে যে জমিদার বাড়ি ইউজ হয়েছিল সেটা কিন্তু এই বাড়িটাই। অর্থাৎ বাংলা সিনেমা কৌশিক গাঙ্গুলির বিসর্জন বলে একটা ফেমাস সিনেমা, সেখানে ইন্ডিয়ার যে জমিদার বাড়িটা দেখানো হয়েছিল সেটা এই বাড়িতেই শুট করা হয়েছিল। দেখুন এই বাড়িটা চারিদিকটা পুরো গাছগাছালিতে ভর্তি, এরকম একটা সুন্দর জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ বাড়িটার মধ্যে। বাড়িটা একটু ভগ্নপ্রায় অবস্থায় আছে, মেইনটেনেন্স সেরকম নেই, তবে লোকজন আছে বাড়ির ভেতরে। জমিদার বাড়ির পর আমরা টোটো নিয়ে এগিয়ে গেলাম টাকি রাজবাড়ির দিকে। আমি এখন বসে রয়েছি টাকি জমিদার বাড়ির সেই রাজকীয় দুর্গা দালানের সামনে। এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো টাকি জমিদার বাড়ির দুর্গা দালান। ভেতরে দুর্গার মূর্তিও আছে, ভেতরে গিয়ে দেখবো। তবে এই যে জায়গাটায় বসে আছি সামনে একটা পুকুর রয়েছে। পুকুরটা এখন আয়তনে অনেকটাই কমে গেছে, কিন্তু খুব সুন্দর চারিদিকটা বাঁধানো, আর এরকম ভাবে এরকম বসার জায়গা বানানো রয়েছে। তবে বসার জায়গা এখন ভগ্নপ্রায় পুরোটাই। এই যে পুরো এন্টায়ার এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে 4টে স্ট্যাচু দাঁড় করানো আছে, প্রহরী স্ট্যাচু। এগুলো কিন্তু অবশ্যই আগে ছিল না, এখন নির্মাণ করা হয়েছে, এখানে রাখা হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে সেই পূর্ব থেকেই এইগুলো যেন দুর্গা দালানটাকে পাহারা দিয়ে আসছে। ভেতরে কিন্তু একটা দুর্গা মূর্তি রয়েছে ছোট আকারের, আগেও বলেছি। তো এই জায়গাটা সর্বসাধারণের জন্য সবসময় ওপেন, কিন্তু দুর্গাপুজোর সময় আরো বেশি এখানে প্রচুর মানুষের ভিড় হয়, এবং এখনো সেই রাজকীয় ভাবেই এখানে এই দুর্গা দালানে পুজো হয়। বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখলাম এই জমিদার বাড়িটা কিন্তু প্রায় 500 বছর পুরনো। আর এই জমিদার বাড়িটি বেসিক্যালি রাজা জগবন্ধু রায়চৌধুরীর দেবত্ব সম্পত্তির আওতায় পড়ছে। এবার আমরা রাজবাড়ি ঘাটে যাচ্ছি। অলরেডি জমিদার বাড়ি দেখা হয়ে গেছে, এবার রাজবাড়ি ঘাটে যাই। এই যে এই গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো রাজবাড়ি ঘাটের গেট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টাকি রাজবাড়ি ঘাটে, আর এই পাশে পড়ছে ইছামতি নদী। আর ইছামতি নদীর একদম ওই পাড়টায়, একদম কাছে, দেখে মনে হচ্ছে জাস্ট আমরা পৌঁছে যাব বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। তবে এখান থেকে অবশ্যই পারাপার করা যাবে না, জায়গাটা ভীষণ রেস্ট্রিক্টেড। কিন্তু এখানে বিএসএফ এর নজর চারিদিক থেকে রয়েছে, দেখে বুঝতে পারবেন না, কিন্তু ওরা নজর রাখছে সব সময়। বুঝতেই পারছেন এটা বর্ডার এরিয়া, জলের মধ্যে থেকে। আর এই যে এই এরিয়াটা রয়েছে, এখানে বসার জায়গা করা আছে, সুন্দর লোহার বেঞ্চ টেজ করা আছে, লোকে এসে বসছে, সময় কাটাচ্ছে। তো আপনারা যদি এখানে এসে নাইট স্টে আউটের প্ল্যান করেন, আর কি একটা রাত কাটাতে চান, তাহলে এখানে অনেক হোটেল রিসর্ট পেয়ে যাবেন, আছে অনেক হোটেল রিসর্ট। আমরা ডে আউটের প্ল্যানেই বেরিয়েছি আজকে, তো একদিনেই এই জায়গাটা ঘুরে আমরা ফিরবো। আর আপনারা যদি স্টেশন থেকে এদিকে মানে 20 টাকা মাথা পিছু ভাড়া দিয়েও টোটো করে আসতে পারেন, যেটা আগেও বলেছি। আর এখানে এসে, এখানে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকেও রিজার্ভ করে পুরো সাইট সিনের প্ল্যানটা করতে পারেন। রিজার্ভের ভাড়া কিন্তু সেম, ওখানেও স্টেশনেও যা, এখানেও তাই, এবং প্যাকেজটাও পুরো সেম। রাজবাড়ি ঘাটের এই গেট থেকে জাস্ট বেরিয়েই কিন্তু আপনারা বেশ কয়েকটি হোটেল দেখতে পাবেন। হোটেলগুলি সবই প্রায় ইছামতি নদীর তীরেই অবস্থিত, আর রেটস মোটামুটি 1000 থেকে 2000-এর মধ্যে, তবে সিজন ওয়াইজ বাড়ে। এই রাজবাড়ি ঘাটে এসে কিন্তু আপনারা চাইলে লাঞ্চটা সেরে নিতে পারেন। এখানে বেশ কম বাজেটেই বেশ কিছু হোটেল পেয়ে যাবে, যেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এই হোটেল থেকে আমরা রেটসটা একটু জেনে নেব। আচ্ছা, একটু ভেজ থালি বা মাছ ভাতের, মাংস ভাতের থালিগুলোর রেটসটা একটু বলুন। আমাদের মাছ ভাত হলো 120 টাকা,
সবজি ভাত হলো থালি 70 টাকা, চিকেন ভাত হলো 160 টাকা। ওতে 2 রকম করে সবজি থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, পটল ভাজা থাকে। মাছ খেলে মাছ, মাংস খেলে মাংস, যেটা খাবে ওটা অ্যাড হবে, তাই তো? ওটা অ্যাড হবে, মানে সবজি ভাতের মধ্যে মাছটা অ্যাড হয়ে যাবে, তখন হয়ে যাবে 120। আর মাংস ভাত যখন ওই মাছটা ভাত চলে যাবে, মাংসটা ওর মধ্যে অ্যাড হয়ে যাবে, তখন হবে 160। ঠিক আছে। আর মোটামুটি যেটা লাগে ভাতটা দেই, মোটামুটি ভাত চাইলে পাবে। আর এটা সারাদিনই খোলা পাবে, কিন্তু মাছটা আর মাংসটা নিলে আপনার পয়সা লাগবে। ঠিক আছে। এই জায়গাটায় পুরো ঘাটটা বাঁধানো, খুব সুন্দর একটা জায়গা এখানটা। এখানে পিছনে একটা ওয়াচ টাওয়ার আছে, আর তার আগেই রয়েছে আই লাভ টাকি, পুরো সেলফি জোন। প্রচুর লোকজন এখানে এসে ছবি টবি তোলে। আর তার থেকে একটু 30 সেকেন্ড কি 1 মিনিট মতো হাঁটলেই পড়বে হচ্ছে ফেরিঘাট, যেখান থেকে আপনারা নৌকো ভাড়া করে রেন্টে নিয়ে পুরো ইছামতি নদীটা ঘুরে দেখতে পারেন। পুরো বলতে পুরো বলা ভুল হবে, অ্যাকচুয়ালি এটা আধা ঘন্টার জন্য 1000 টাকায় নৌকো ভাড়া করতে পারেন আপনারা, 1 থেকে 10 জন ম্যাক্সিমাম লোক। এবার আপনারা যদি 1 জনও যান বা 10 জনও যান, সেক্ষেত্রে কিন্তু ভাড়া একই, 1000 টাকা। আর 1800 টাকারও একটা প্যাকেজ আছে। আর এই যে ইছামতি নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর ওপারে যেটা বললাম বাংলাদেশ রয়েছে, এটা কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এই যে গ্রামটা আছে, আমি লোকাল লোকজনের থেকে জানলাম এটা হচ্ছে শ্রীপুর গ্রাম। আর এটাও জানলাম যে দেশভাগের আগে হয়তো বিধানচন্দ্র রায়ের বাড়ি ওখানে ছিল, ওই শ্রীপুর গ্রামে। তো একদম মানে দেখে মনে হচ্ছে নদীর পারাপার করা যাবে আরামসে, এত ছোট খুব ন্যারো এরিয়াটা, কিন্তু সেটা তো অবশ্যই করা যাবে না। এই পাশ থেকেই উপভোগ করতে হবে ওপার বাংলাকে। রাজবাড়ি ঘাটে ইছামতি নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা টোটো নিয়ে সোজা নদীর ধার ঘেঁষে রওনা দিলাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে। এই যে পেছনে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তিনি ছিলেন কার্গিল যুদ্ধের সেনা প্রধান। তিনি এখন আর এই বাড়িতে নেই, কিন্তু তিনি অ্যাকচুয়ালি কলকাতায় থাকেন। অনেক খবর টবরে হয়তো ওনাকে দেখা যায় এখনো। এখন এখানে কেয়ারটেকার আছেন। আর পেছনে এই বাড়িটির পিছনের অংশে রয়েছে দুর্গা দালান, তার তৈরি করা দুর্গা দালান, যেটা দুর্গা পুজোর সময় এখানে খুব জাঁকজমক হয়, পুজো হয়, এবং সেই সময় তিনি এখানে উপস্থিত থাকেন। এই হলো সেই দুর্গা দালান, শঙ্কর রায়চৌধুরী বাড়ির দুর্গা দালান। আর এর সামনে যে ছোট অংশটা দেখতে পাচ্ছেন গ্রিল দিয়ে ঘেরা, এখানে নাকি আগে মোষ বলি দেওয়া হতো, এখন আর হয় না, সে বহুকাল আগে। জেনারেল সাহেবের বাড়ির ঠিক পাশের গলিতেই রয়েছে একটি পুরনো বাড়ি, সেখানে অনেক বাংলা সিনেমার শুটিং হয়। এটি হলো গয়নার বাক্স সিনেমার শুটিং এ ব্যবহৃত সেই বাড়িটি। আজ বাড়িটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, ভেতরে যাওয়া যাবে না, তাই বাইরে থেকে দাঁড়িয়েই দেখাচ্ছি। হয়তো ভেতরে কেউ নেই এখন আর, কিন্তু এই বাড়িটার সামনে, এই যে দরজাটার সামনে দেখছেন, এখানে সেই অ্যাস্থেটিক সিনগুলো শুট করা হয়েছিল। আর এই যে পুরো এন্টায়ার এরিয়াটার মধ্যেই অ্যাকচুয়ালি গয়নার বাক্সের অনেক মানে সিন আছে যেগুলো শুট করা হয়েছিল। এরপরে আমরা রাস্তার ধারেই দেখতে পেলাম একটি জলের পাম্প। এটি তৈরি করেছিলেন স্বর্ণলতা বসু তার স্বামী উপেন্দ্রনাথ বসু স্মৃতিস্মরণে, গ্রামের লোককে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার উদ্দেশ্যে। বর্তমানে সে পরিষেবা বন্ধ থাকলেও রয়ে গেছে স্মৃতিসৌধ হিসেবে। স্মৃতিসৌধ ছেড়ে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে বিসর্জন সিনেমায় বাংলাদেশের প্লট সাজানো হয়েছিল। এই বাড়িটিকে জয়ার বাড়ি হিসেবে দেখানো হয়েছিল। মানে সেই সময় হয়তো বাড়িতে আরো ছাউনি টাউনি দিয়ে ভালোভাবে ডেকোরেট করা ছিল আর একটু। এখন তো বাড়িটি বন্ধ হয়ে পড়ে রয়েছে বেসিক্যালি। তো যারা মুভিটা দেখেছে তারা রিলেট করতে পারবে বাড়িটা দেখলেই। এই বাড়িটা পুরো চারিদিকে গাছগাছালিতে ঘেরা একটা সুন্দর প্লট রয়েছে। আর ওই পাশটাতে যে রয়েছে ওই যে জায়গাটা, ওখানে না মধু চাষ করা হতো। মানে এখন বন্ধ, মধু চাষ এখন হচ্ছে না, কিন্তু হয়তো শীতকালের সময় মেন মধু উৎপাদন করা হয়। সব ব্যবস্থা রয়েছে মধু চাষে। এখানে কিন্তু শীতকালে আসলে বেশ লাভবান হবে, মানে এখানে পুরো তাজা মধু পাওয়া যাবে।
এরপর যে স্পটটি ছিল সেটি হলো মিনি সুন্দরবন, যেটি আপনাদের আলাদা ভিডিও করে আমরা দেখিয়েছি। আর তারপরেই হলো মালদ্বীপ পার্ক। এখানে থাকার জন্য রিসর্টও আছে, তবে এখানে আমরা সময় না কাটিয়ে রওনা দিয়েছি নদীর ধার ঘেঁষেই জোড়া শিব মন্দিরের উদ্দেশ্যে। পিছনে যে দুটি মন্দির দেখা যাচ্ছে সেটি হলো জোড়া শিব মন্দির। দুটো শিব মন্দির থাকার দরুন এটাকে জোড়া শিব মন্দির বলা হয়। আর এই মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো এবং লোকাল লোকজন এই মন্দিরটিকে বেশ জাগ্রত বলে মনে করে। জোড়া শিব মন্দিরের পাশেই রয়েছে একটি উদ্যান, যেখানে প্রতি বছর জমজমাট করে চড়কের উৎসব পালন করা হয়। পরের গন্তব্যে যাওয়ার পথেই পড়বে ঘোষবাবুর বাড়ি। এই ভগ্নপ্রায় বাড়ির ভেতরে ঢোকার অনুমতি আমরা পাইনি, তবে এই বাড়ির সদর দরজা দেখে অনুমান করা যায় যে সেই সময় এই জমিদারের দাপট কতটা ছিল। যাই হোক, আমরা এবার পৌঁছালাম টাকি পিকনিক স্পটে। টাকিতে যারা পিকনিক করতে চান তারা কিন্তু এই জায়গাটিকেই বেছে নেন। এই যে পুরো অঞ্চলটা রয়েছে, এখানে ওপরের দিকে যে বিল্ডিংটা রয়েছে এই জায়গাটা যদি কেউ ভাড়া নেয় পিকনিকের জন্য তাহলে 1500 টাকা নিতে হবে, আর নিচের দিকটা হচ্ছে 1200 টাকা। আর এই যে মাঠের বিস্তৃত অঞ্চলটা রয়েছে এই জায়গাটায় 1000 টাকা মতো ভাড়া নেয়। এখানে রান্না ঠান্না সবকিছুই করা যায়, আর খুব সুন্দর জায়গাটা, পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা। এই যে এই উপরে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু পিকনিক করতে 1500 টাকা ভাড়া নেয়। সামনে পুরো ইছামতি নদীর দৃশ্য, অপরূপ সৌন্দর্য এখানে, আর দারুণ হাওয়া দিচ্ছে, রিফ্রেশিং হাওয়া পুরো। পিকনিক স্পটে কিছুটা সময় কাটিয়ে আমরা সোজা চলে গেলাম ত্রিশক্তি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই যে পেছনে সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো ত্রিশক্তি মায়ের মন্দির। তো এই মন্দিরের সামনে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে সাদা রঙের। সেই মন্দিরটিতে একজন পুরোহিতকে সমাধিস্থ করা হয়েছে। তিনি হলেন কুলেশ্বরী মন্দিরের পুরোহিত। তার স্বেচ্ছায় তাকে মৃত্যুর পর একটা চেয়ারে বসিয়ে মাটিতে সমাধি দেওয়া হয়। কারণ তিনি হিন্দু, কিন্তু তিনি মৃত্যুর আগে বলে গেছিলেন যে তাকে যেন পোড়ানো না হয়, তাই সেইভাবেই এখানে সমাধিস্থ করে মূর্তি স্থাপন করা হয়েছে এবং মন্দিরও তৈরি করা হয়েছে। এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি, অর্থাৎ মোহনার দিকে। তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা ইটভাটাও পড়বে। এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আলাদা করে কিন্তু 20 টাকা দিতে হবে, যেহেতু আমরা এই ইটভাটার রাস্তাটা ইউজ করছি। এটা আমরা টোটো চালকের থেকে জানতে পারলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মোহনায়, সঙ্গম স্থলে। এই সঙ্গম স্থলে রয়েছে 3টি নদী। একটা ওই পাশ থেকে আসছে যেটা হলো বিদ্যাধরী নদী, আর এই পাশ থেকে যে নদীটি চলে যাচ্ছে সেটা ইছামতি নদী। আর এই যে সোজা নদীটা একটা বাঁক নিয়েছে ওটা হলো কালিন্দী নদী। অর্থাৎ এখানে 3টি নদীর সঙ্গম স্থল রয়েছে, এটাই টাকির সঙ্গম স্থল। আর ওই পাশটা রয়েছে বাংলাদেশ, ওটা হলো বাংলাদেশের খেয়া পাতার জঙ্গল। দেখুন ওই জায়গাটা পুরো গাছে ভর্তি হয়ে রয়েছে, একদম জঙ্গলের মতো। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশের একটা পার্ট, আর এখান থেকে বাংলাদেশটা অনেকটা বেশি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আরও ওখানে ছোট ছোট বেশ কিছু জিনিস আছে যেটা দেখে বোঝা যাচ্ছে ওখানে একটা পার্ক আছে। টাকি ঘুরতে আসার উপযুক্ত সময় কিন্তু ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ শীতকালটা, কারণ ওই সময় যে আবহাওয়াটা থাকে সেটা অনেক বেশি কমফোর্টেবল। সামারেও আসতে পারেন, অসুবিধা নেই, তবে ওই সময় লোক কম আসে অনেকটাই। আর হ্যাঁ, এটা ছাড়াও দুর্গাপুজোর সময়টা কিন্তু একটা আদর্শ সময় হতে পারে টাকি ঘুরতে আসার, কারণ এপার বাংলা এবং ওপার বাংলায় দুর্গাপুজোর যে দুর্গা বিসর্জন হয় ইছামতি নদীতে, সেটাও কিন্তু একটা অপরূপ দৃশ্য, দেখার মতো দৃশ্য। তাই আপনারা দেরি না করে যে কোনো একটা সময় নিজের মতো করে প্ল্যান করে ঘুরে ফেলুন টাকি। আর এখন আমাদের ফেরার পালা, তাই আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো।